বর্ষার সময় ছিল, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। কয়েকদিনের টানা বৃষ্টির ফলে জমিতে লাগানো ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর নিজের নষ্ট হয়ে যাওয়া ফসল দেখে রামচরণ কাঁদতে থাকে। হে ভগবান, এই সব কি হয়ে গেল? গরমের ফসল রোদে শুকিয়ে গেল, আর বর্ষার ফসল জলে ধুয়ে গেল। এখন তো না খেয়ে মারা যাওয়ার সময় চলে এসছে। এবার আমি কি করব? রামচরণের কাছে অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু তার কোনোটারই একটাও উত্তর ছিল না। ও চিন্তিত অবস্থায় যখন বাড়ি ফেরে, এত বৃষ্টিতে কোথায় চলে গেছিলে? নিজের বরবাদ হওয়া দেখতে খেতে গেছিলাম। মুন্নার মা ওখানে আর কিচ্ছু নেই। এত ভারী বৃষ্টিতে আর কি বা বেঁচে থাকবে? আমি তো চিন্তা করে করে মরে যাচ্ছি। পুরো বছর পড়ে আছে, কি করব আমরা এখন? আমার মনে হয় আমাদের শহরে চলে যাওয়া উচিত। ওখানে গিয়ে কোনো একটা কাজ করে নেব। অন্তত আমরা না খেয়ে তো মারা যাব না। তোমার তো এত সহজ মনে হচ্ছে শহরে যাওয়া। তুমি কি জানো, আমাদের হাতে কোনো টাকাও নেই। ক্ষেতের হাল তো তুমি দেখেই নিয়েছ। শহরে যদি আমরা যাই, সেখানে একটা খরচ আছে, আর সবথেকে বড় বিষয় যে আমরা থাকবো কোথায়? তার চিন্তাটা তুমি করো না। মনে আছে তোমার আমার ছোটবেলার বন্ধু মুঙ্গেরি? শহরে থাকে, আর আমার কাছেও ঠিকানাটাও আছে। আগের বার যখন গ্রামে এসছিল, তখন ও আমাকে প্রচুর সম্মান দিয়েছিল, আর বলেছিল যখনই শহরে আসার মন করবে তুমি আমার কাছে আসবে। আরে হ্যাঁ, মুঙ্গেরি দাদা, মনে আছে আমার। আমার সামনেই তো কথা হয়েছিল যখন এসেছিলেন। কত বড় লোক মনে হচ্ছিল। বাবারে বাবা, এত বড় একটা গাড়িতে এসেছিলেন, আর একটুও অহংকার ছিল না। মুন্নাকেও তো ওনার গাড়িতে বসিয়ে ঘুরিয়েছিলেন। তারপর রামচরণ সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে তার পরিবারের সঙ্গে মুঙ্গেরির বাড়িতে যাবে, আর ওখানে গিয়ে যে কোনো একটা কাজবাজ খুঁজে সে টাকা কামাবে। পরের দিনই রামচরণ নিজের পরিবারকে নিয়ে শহরের দিকে চলে আসে। ও কিছু লোকের কাছে অ্যাড্রেসটা জিজ্ঞেস করতে করতে শেষ পর্যন্ত মুঙ্গেরি লালের বাড়িতে পৌঁছে যায়। মুঙ্গেরি লালের বাড়িটা প্রচণ্ড বড় ছিল। বাইরে একটা গার্ডও দাঁড়িয়েছিল। শোনো দাদা, মুঙ্গেরিকে গিয়ে বলো যে ওর গ্রামের বন্ধু রামচরণ এসছে। ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি গিয়ে স্যারকে জানাচ্ছি। তারপর গার্ড ভিতরে গিয়ে মুঙ্গেরিকে জানায় যে তার বন্ধু রামচরণ নিজের পরিবারকে নিয়ে এখানে এসছে। কে এসেছে? কে এলো আমার গ্রাম থেকে? এটাও কোনো ব্যবহার নাকি? একটা ফোনও করেনি আগে থেকে, আর বাক্স প্যাটরা নিয়ে চলে এসেছে। আরে আমার ছোটবেলার বন্ধু রামচরণ এসছে। শোনো, তা সে যেই চরণ হোক না কেন, কিন্তু তার চরণ যেন আমাদের বাড়িতে না পড়ে। কি সব কথা বলছো? এত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসছে, তার পরিবারও সঙ্গে আছে। ওদেরকে বাইরে থেকেই দাঁড়িয়ে দেব? তুমি একটা কাজ করো, তুমি কিচেনের দিকে যাও আর ওখানে একটা খাবার দাবারের ব্যবস্থা করো। ততক্ষণে আমি ওদের সাথে কথা বলে নিই। মুঙ্গেরির বউ কিচেনের দিকে চলে যায়, আর ওদিকে রামচরণ নিজের পরিবারকে নিয়ে মুঙ্গেরির কাছে চলে আসে। ও মুঙ্গেরিকে গলায় জড়িয়ে ধরে। আরে ভাই রামচরণ, তোমার সাথে দেখা হয়ে বেশ আনন্দ হলো। শেষ অবধি তোমার সময় হলো। আরে দাদা, এখন তো সময় আমার। আমাকে কোন মেশিন চালাতে হবে? আসলে আমার ফসল সব নষ্ট হয়ে গেছে, পুরোপুরি ক্ষেত নষ্ট, আর বৃষ্টি থামার নামই নিচ্ছে না। তো ভাবলাম যে শহরে এসে কিছু ইনকাম করে নি। আরে খুব ভালো ভেবেছ, কিন্তু এত তাড়াতাড়ি তো কাজ পাবে না যতটা তাড়াতাড়ি তুমি ভেবে এসেছো এখানে। সে তো আমিও জানি, কিন্তু কোথাও না কোথাও তুমিও আমার কাজের কথা বলো, ব্যাস এইটা ভেবেই চলে এসেছি। তখনই মুঙ্গেরির বউ কাজের লোককে ডেকে পাঠায়, আর কাজের লোক সেখান থেকে খাওয়ার দাওয়ার জিনিসগুলো নিয়ে ড্রয়িং রুমের দিকে আসে। বাবা, দেখো কাকি কত রান্না করেছে, আর কি সুন্দর সুন্দর খাবার। কাকু, কাকিমা কই গো? আমাদের সঙ্গে দেখা করবে না? আরে বাবা, ও আসলে কিচেনে একটু রান্না বান্না করছিল, এক্ষুনি চলে আসবে, তখন দেখা করে নিও। যখনই মুঙ্গেরির বউ কিচেন থেকে বাইরে আসে, মুন্না দৌড়ে গিয়ে ওনার পায়ে প্রণাম করে ওনাকে গলায় জড়িয়ে ধরে। ঠিক আছে, সরে যাও এবার। আরে, তোমার গায়ে কত নোংরা লেগে আছে দেখো, আর তুমি এইভাবেই এসে আমার গায়ে পড়ে গেলে। ও মাই গড, আমার এই দামি ড্রেস খারাপ করে দিলে। যাও, গিয়ে ওখানে বসো। মুন্না চুপচাপ গিয়ে সোফা একটা কোনায় বসে পড়ে,
রামচরণ আর তার বউয়ের মুন্নার বউয়ের এই ব্যবহারটা খুব একটা ভালো লাগে না। মুঙ্গেরি দাদা, যদি কোথাও কাজ থাকে তাহলে আমায় অবশ্যই জানিও। এমনিতে তো আমি 2-4 দিন তোমার এখানেই থাকবো। যখনই কাজ পাবো চলে যাব। ও মাই গড, ওর এই ছোটলোক বন্ধুর পরিবার এখন 4-5 দিন এই বাড়িতে থাকবে। আহা, যদি তার মধ্যে আমার বাড়ি থেকে আমার পরিবার বা বন্ধুরা আসে তাহলে কি ভাববে ওরা? আমাকে কিছু না কিছু তো করতেই হবে। আর তখনই মুঙ্গেরির ছেলেও ওখানে আসে। ও মুন্নাকে দেখে ওর সাথে হ্যান্ডশেক করে। আমার নাম হলো রোহান। তোমার নাম কি? এমনিতে তো আমার নাম মনদীপ, কিন্তু মা আমাকে মুন্না বলে ডাকে। তোমার সাথে দেখা হয়ে খুব খুশি হলাম। বসো, তুমি চা জল খাবার খাও, ততক্ষণ আমি চেঞ্জ করে চলে আসছি। সবাই একসাথে চা খেতে বসে, কিন্তু মুঙ্গেরির বউ মনে মনে প্রচণ্ড জ্বলছিল যে গ্রামের অশিক্ষিত লোকগুলো তাদের বাড়িতে এসে থাকবে। এই কথাটা নিয়েই সন্ধেবেলায় মুঙ্গেরি আর তার বউয়ের মধ্যে একটা ঝগড়া হয়ে যায়। তুমি তো জানোই আমরা জমিদার লোক, আমাদের চাষের জমি ছিল, কিন্তু আমি শুধুমাত্র তোমার কথা শুনে সবকিছু ছেড়ে শহরে এসছি। তার মানে এটা তো নয় যে আমি আমার বন্ধুদের ভুলে যাব। কিরকম গরিব ছোটলোক বন্ধু তোমার, হ্যাঁ? পুরো ঘরে জিনিস সরিয়ে রেখেছে। আর ওদের মুন্নাকে তো একদম শিক্ষা দীক্ষা নেই ওর। যখন দেখো বাইরে এসে সোফায় বসে পড়ে। হে ভগবান, আমি তো একদিনেই এত বিরক্ত হয়ে গেছি। 3-4 দিন কি করে সহ্য করব? রোহান আর মুন্নার বয়সটা মোটামুটি সমান ছিল, এই জন্যে ওদের দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়। মুঙ্গেরি লাল আর রামচরণ তো বন্ধু ছিলই, কিন্তু মুঙ্গেরি লালের বউয়ের ওদের সবার আশা এখানে থাকাটা খুব একটা পছন্দ ছিল না। রাতের খাবারে যখন ডাল রুটি বানিয়ে সে ডাইনিং টেবিলে খাবার যখন দিচ্ছিল, আরে কাকিমা, তুমি তো ডাল বানিয়েছ। আমার মা বাড়িতে রোজ ডাল বানায়। আমি তো ভেবেছিলাম তুমি কিছু আলাদা বানাবে। তুমি ভীষণ সুইট, কিন্তু বাবা, এটা হলো শহর আর এখানে সব জিনিসের অনেক দাম। আর এইটা শোনার পর রামচরণের বউয়ের গলা দিয়ে এক ফোঁটা খাওয়ার নাম ছিল না। রাত্রিবেলা মুঙ্গিরি তাদের শোয়ার ব্যবস্থাটা গেস্ট রুমের মধ্যেই করে দেয়। হাহ, সবকিছুর সীমা থাকে। শহরে থাকে বলে কথা বলার কি কোনো শিক্ষা নেই? দেখো তো কিভাবে সব জিনিসে রোকটোক করছিল। এর চেয়ে গ্রামে থাকলেই আমরা ভালো করতাম, অল্প স্বল্পই খাবার খেতাম। আরে শহরে থাকে তো, তাই জন্য হয়তো ওদের ব্যবহারটাও একটু এরকম হয়ে গেছে। কিন্তু মুঙ্গেরি তো দেখে কিছুই বলল না। ও আর কি বলবে? ওনার মনেও নিশ্চয়ই এই কথাটাই চলছে, তাই তো উনি নিজের বউকে কিছুই বলছিলেন না। তোমরা মেয়েরাও না কথাকে নিয়ে তিল থেকে তাল বানাও। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমিও আমাকেই কথা শোনাবে না? একটা কথা ভালো করে শুনে রাখো, কালকেই তুমি কোনো একটা কাজ খোঁজো। হ্যাঁ হ্যাঁ বাবা, এবার একটু ঘুমিয়েও নাও। পরের দিন সকালবেলা রামচরণ আর তার বউ একটু বেশি সকালে উঠে পড়ে, কিন্তু মুঙ্গেরি লাল আর তার পরিবার তখনও ঘুমিয়েছিল। ওরা সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে। আরে দাদা, ক্ষমা করো, আমি তো ভুলেই গেছিলাম যে তোমরা সকাল সকাল ঘুম থেকে ওঠো। আমাদের তো রুটিনই 8টার সময়। কাজের লোককে বলেছ চাটা দেওয়ার জন্যে? হ্যাঁ হ্যাঁ দাদা, বলে তো ছিলাম, কিন্তু চাকর বলল যে মালকিন বলেছে ওনাকে জিজ্ঞেস না করে কিচ্ছু না করতে। আর এটা শুনে মুঙ্গেরির মাথাটা নিচু হয়ে যায়। সে নিজে কিচেনে যায় আর সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। কিছুক্ষণ পরে, বাবা, আমি জিমে যাচ্ছি। দারুণ বডি বানাচ্ছ তুমি। এভাবে বলতে নেই, নজর লেগে যায়। ঠিক আছে, তাড়াতাড়ি ফেরত চলে আসিস, মুন্নাকে কিন্তু টাইম দিতে হবে। মুঙ্গেরি দাদা, আমিও বেরোই। এইখানে একটা গ্রামের লোক থাকে, ও এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করে, তাকে গিয়ে একটু বলি। ঠিক আছে রামচরণ, সন্ধেবেলা দেখা হবে। আমিও একটু বেরোবো এক্ষুনি। রামচরণ নিজের বউকে অনেক বোঝানোর পর সে চাকরির খোঁজে বেরিয়ে পড়ে। ও যখন বাইরে আসে দেখতে পায় যে রোহানকে কিছু গুন্ডা ধরে মারছে। ও দৌড়ে যায় আর রোহানকে বাঁচিয়ে নেয়, আর ওই দুজন গুন্ডাকে প্রচণ্ড মারে। তখনই পেট্রোল করছিল যে পুলিশ, সে ওখানে চলে আসে আর ওই দুজনকে ধরে নিয়ে চলে যায়। রামচরণ রোহানকে নিয়ে ঘরে ফেরত চলে আসে। তখন মুঙ্গেরি আর তার বউ, হে ভগবান, কি হয়েছে আমার রোহানের? জানি না বৌদি, আমি তো বাড়ির বাইরে বেরোলাম,
তো দেখলাম যে দুজন লোক একে মারছিল। ভগবানকে অনেক ধন্যবাদ যে আমি ঠিক সময় বেরিয়েছিলাম। একজনের হাতে তো চাকুও ছিল। কাকু, তুমি সত্যি আজকে আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছো। ওরা গুন্ডা বদমাশ ছিল, ও আমার থেকে আমার ফোন এবং ঘড়ি ছিনিয়ে নিচ্ছিল। আর তুমিও দারুণ মেরেছো ওদেরকে, আর ঠিক সময় পুলিশও চলে এসছে। কেউ একজন ঠিক কথাই বলেছে, যা হয় ভালোর জন্যেই হয়। যদি রামচরণ এখানে না আসতো তাহলে আমরা বুঝতেই পারতাম না বাইরে রোহানের সঙ্গে কি হচ্ছিল। ও কাজের জন্য খোঁজ করতে বেরোলো, আর দেখো আমাদের রোহানের প্রাণ বেঁচে গেল। আর এটা শুনে মুঙ্গেরির বউ প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। রামচরণ দাদা, আমাকে ক্ষমা করে দাও তোমরা। কাল যখন থেকে তোমরা এসেছ আমার একদমই ভালো লাগছিল না। তোমাদের এখানে এভাবে আসাটা, সত্যিই তো বলছিল রোহানের বাবা, আপনি তো ভগবান হয়ে এসেছেন। যদি আপনি এখন বাড়ি থেকে না বেরোতেন তাহলে না জানি আমার রোহানের সাথে কি হতো। আমাকে ক্ষমা করে দিন, আমি যা যা করেছি তার জন্যে লজ্জিত। আরে বৌদি, কী সব কথা বলছো? আসলে তো সময়টা খারাপ যাচ্ছিল, তাই এখানে চলে এসেছি। আমি নিজেও তোমাদেরকে অসুবিধায় ফেলতে চাইছিলাম না। এসব বলে আমায় লজ্জায় ফেলবেন না। আমি আপনাদের জলখাবারের জন্যেও জিজ্ঞেস করিনি। এবার আপনারা সবাই বসুন, আমি আপনাদের জন্যে এক্ষুনি জলখাবার বানিয়ে আনছি। ভাই রামচরণ, আমি তো তোর ঋণী হয়ে গেলাম রে। তোর কাজ দরকার তো, আমি তোকে সাহায্য করব। তারপর মুঙ্গেরির বউ সবার জন্য দারুণ ব্রেকফাস্ট বানায়। তারপরে মুঙ্গেরিও তার প্রচুর বন্ধুবান্ধবকে ফোন করে রামচরণের কাজের জন্য সবাইকে বলে বেড়ায়। রোহন আর মুন্না দুজনে বেশ ভালো বন্ধু হয়ে যায়। কিছুদিন পরে রামচরণ তার পরিবারকে নিয়ে একটা ভাড়ার ঘরে শিফট হয়ে যায়। কিন্তু যাওয়ার আগে, দাদা, আপনারা কিন্তু আসতে থাকবেন, আমাদের ভালো লাগবে। আপনি আমাদের বাড়িতে আসবেন বৌদি, আমাদেরও দারুণ লাগবে। আর আমাদের সাহায্য করার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। আর এইভাবেই দুই পরিবারের মধ্যে বন্ধুত্ব এরম করেই টিকে থাকে। টিনা, গীতা, তাড়াতাড়ি এদিকে আয় মা। ঘর থেকে দুই মেয়ে দৌড়িয়ে এসে নিজের মায়ের কাছে এসে পৌঁছয়। হ্যাঁ মা, এসে গেছি। মা, নতুন ফ্রক পরে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। চল, এবার আমি তাড়াতাড়ি তোদের চুলটা বেঁধে দিই। টিনা আর গীতার চুল বেশ লম্বা ছিল। সবাই ওদের চুলে তারিফই করত, কিন্তু ওদের গায়ে রং কালো ছিল, আর তাই জন্যেই ওদেরকে কিছু লোক খারাপ কথাও বলতো। শীলা যখন টিনা আর গীতার চুলটা ঠিক করছিল তখন পবন ওখানে আসে। আরে ভাগ্যবান, তাড়াতাড়ি করো, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ গো, হয়েই গেছে, আমি ওদের চুল বেঁধে দিচ্ছি। তুমি তো জানোই ওদের দুজনের লম্বা চুল বাঁধতে আমার কত সময় লেগে যায়। হ্যাঁ, সে তো বটেই। আমাদের মেয়ের লম্বা চুল ওদের সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। বাবা, আমাদের কেমন লাগছে? আমার দুই মেয়ে একদম পরীর মতো লাগছে। আচ্ছা, এবার আমরা তাড়াতাড়ি করি, নয়তো দেরি হয়ে যাবে। তারপরে চারজন তৈরি হয়ে ফাংশনে পৌঁছে যায়, আর তখনই ওদের দুই আত্মীয় আসে। আরে শীলাদি, কেমন আছো? আমি ঠিক আছি, তুমি বলো। আর তারপরে ওরা তিনজনে মিলে অন্য কথা বলতে শুরু করে। তখনই তাদের এক আত্মীয় বলে ওঠে, শীলাদি, খারাপ না ভাবলে একটা কথা বলি? হ্যাঁ বলো। আমি জানি তোমার নিজের মেয়েদের লম্বা চুল খুব পছন্দ, কিন্তু তোমার এই কথাটা ভুলে যাওয়া একদম উচিত না যে ওদের রং কয়লার মতো কালো। তুমি দেখো, এরপর ওদের বিয়ে নিয়ে কত অসুবিধে হবে। হ্যাঁ শীলা, দিদি একদম ঠিক বলছে। তোমার মেয়েদের জীবনে এরপর অনেক মুশকিল আসতে চলেছে। ওদের এইসব কথা শুনে শীলা প্রচণ্ড রেগে যায়। দেখো, তোমাদের আমার মেয়েকে নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। আমার নিজের মেয়েদের উপর ভরসা আছে। ভবিষ্যতে ওরা নিজেদের জীবনে ভালো কিছুই করবে। রং কালো হলে কিছুই হয় না, রঙের থেকে বেশি মানুষের মনুষ্যত্ব জরুরি। আরে, আমরা তো শুধু তোমায় সাবধান করছিলাম। তখনই ওখানে টিনা আর গীতা চলে আসে। মা, দেখো, সবাই আমাদের ছবি তুলছে। আমাদের লম্বা ঘন চুল ওদের খুব ভালো লেগেছে। আচ্ছা, তাই নাকি? শালু টিনা আর গীতাকে ওখান থেকে নিয়ে যায়। দেখো তো, এত অহংকার ভালো না। আমরা তো ঠিকই বলেছি, ভবিষ্যতেও নিজেই বুঝতে পারবে। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছ। এরকম কালো কয়লাদের কেই বা বিয়ে করবে?
চুল লম্বা হয়েছে তো কি হয়েছে, রং তো একেবারে কালো, অন্ধকারে ওদের কেউ চিনতেও পারবে না। এইভাবেই সবাই টিনা আর গীতার গায়ের রঙের জন্য আলাদা আলাদা কথা বলতো। স্কুলেও বাচ্চারা টিনা আর গীতাকে প্রচণ্ড খ্যাপাতে লাগতো। আরে দেখো তো, দুজন কাকের মতো কালো বোন এসছে। ভালো হয়েছে যে স্কুল দিনের বেলায় খোলে, নয়তো রাতের বেলায় ওদের তো কেউ দেখতেই পাবে না। প্রত্যেকটা বাচ্চাই ওখানে টিনা আর গীতার মজা করতে থাকে। দুই বোন চুপচাপ ওখান থেকে বেরিয়ে নিজেদের ক্লাসে চলে যায়। তখনই ওদের পলকের সাথে দেখা হয়। পলক ওই দুই বোনের উপর প্রচণ্ড রেগে থাকতো। দেখো, ক্লাসরুমে আমাদের ব্ল্যাকবোর্ডের দরকার নেই, এই দুই বোনই যথেষ্ট। পলকের এই কথা শুনে ঋতু বলতে থাকে, তোমার এই বাজে মজাতে কারোর হাসি পায়নি। আর এমনিও টিনা আর গীতা তোমার থেকে অনেক বেশি সুন্দর, আর ওদের চুলও অনেক লম্বা। তোমার মতো টাকলি নয় ওরা। কি বললি? আমি টাকলি না? হ্যাঁ, তোমার মাথায় তো গুনে গুনে 5টা চুল পাওয়া যাবে, সেটাও কোনোদিন পড়ে গেলে টাকলি হয়ে যাবি। ঋতুর এই কথা শুনে পলক ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তুইও না ঋতু, পালকের তোর কথাই খারাপ লেগেছে। খারাপ লাগার জন্যই তো আমি ওকে এইসব বললাম। ওর তোমাকে এগুলো বলা উচিত হয়নি। আমাদের গায়ের রং কালো না, তাই সবাই আমাদের এরকম বলে। কি হয়েছে যদি আমাদের গায়ের রং কালো হয়? মা সব সময় বলে গায়ের রং পরিষ্কার হওয়া জরুরি নয়, আমাদের মন পরিষ্কার হওয়া বেশি জরুরি। হ্যাঁ, একদম। ঋতু টিনা আর গীতার খুব ভালো বান্ধবী ছিল, আর যখনই ওদেরকে কেউ রাগাতো তখনই ঋতু ওদের পাশে দাঁড়াতো আর বাকি বাচ্চাদের প্রচণ্ড বাজেভাবে বকতো। এইভাবেই দুই বোন এখন বড় হয়ে যায় আর ওরা কলেজ যাওয়া শুরু করে। টিনা আর গীতা বড় হয়ে যাওয়ার ফলে সবাই ওদের বিয়ে নিয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। যেমন ধরুন, একবার ওর কাকি ওদের বাড়িতে আসে। আরে এসো সীমা, কি খবর? আরে দিদি, আমি তো একটা জরুরি কথা বলতে এসেছি। হ্যাঁ বলো দিদি, আমি টিনা আর গীতার জন্য ভালো একটা সম্বন্ধ এনেছি। কিন্তু সীমা, আমি এখনই আমার মেয়েদের বিয়ে দিতে চাই না, এখন ওদের লেখাপড়া করাতে চাই। কিন্তু দিদি, তুমি একবার টিনা আর গীতার ভবিষ্যতের কথা ভাবো। যদি ওদের বয়স বেড়ে যায় তাহলে আর ভালো সম্বন্ধ আসবে না। দুজনের গায়ের রঙও এত কালো। দেখো সীমা, আমি অনেকবার বলেছি গায়ের রং কালো হলে কিচ্ছু হয় না। আরে দিদি, তুমি একবার সম্বন্ধ দেখোই না। হ্যাঁ, ওই ছেলেটা শুধু একটু কানে কম শোনে আর ওরও গায়ের রং কালো। সীমা, ছেলে যেমনই হোক না কেন, আমি তোমাকে বললাম না আমি এখন মেয়েদের বিয়ে দিতে চাই না। দেখে নাও দিদি, পরে যেন পস্তাতে না হয়। আমি তো একটা ভালো সম্বন্ধ এনেছিলাম, নিজের কপাল খারাপ করে কে ওদের বিয়ে করবে? এইটা বলেই শিলা ওখান থেকে চলে যায়, কিন্তু টিনা আর গীতা ওদের কথাটা শুনে ফেলে। মা, আমরা কি এতই খারাপ যে সবাই আমাদের এভাবে খারাপ কথা বলতে থাকে? না মা, এরকম কিচ্ছু না। লোকের তো কাজই মানুষের খুঁত বের করা। মানুষের ছোট ছোট খামতি নিয়ে ওরা মন্তব্য করতে থাকে, যেখানে ওরা ভুলে যায় যে সব মানুষের মধ্যেই কিছু না কিছু খামতি থাকে। কোনো মানুষই পারফেক্ট হয় না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। ছোট থেকেই আমরা লোকের অনেক কথা শুনেছি, কিন্তু এবার আমরা হার মানব না, আর কিছু ভালো করে দেখাবো। সাব্বাস বাচ্চারা, এই হলো না কথা। এইভাবে শালু নিজেদের মেয়েদের মনের বল ধরে রাখত। তার কিছুদিন পরই কলেজে ফ্যাশন কম্পিটিশন হয়। টিনা, চল আমরাও পার্টিসিপেট করি। না গীতা, সবাই আমাদের নিয়ে মজা করবে, আর ওরা আমাদের নিয়ে কি কি ভাববে যে আমরা ফ্যাশন কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, যেখানে আমাদের গায়ের রং এত কালো। টিনা, আমরা যদি লোকের ভাবনা অনুযায়ী চলতে থাকি তাহলে নিজেদের জন্য কিচ্ছু করতে পারবো না। তাই তুই অন্যের ভাবনার উপর নির্ভর করিস না। এত মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স হয়েছে, তাদেরও রং কালো ছিল। তারাও যদি আমাদের মতো ভাবতো তাহলে তারাও জীবনে কিচ্ছু করতে পারতো না। তুমি একদম ঠিক বলেছ, আর এমনিতেও এটা আমাদের স্বপ্ন, তাই আমাদের একবার চেষ্টা তো করাই উচিত। একদম ঠিক বলেছিস, তো চল যাই। তারপরে দুই বোন ফ্যাশন কম্পিটিশনের নাম দিয়ে দেয়, কিন্তু প্রত্যেকেই ওদের ব্যাপারে বাজে কথা বলতে থাকে। কিন্তু কম্পিটিশনের দিন রিয়া ওদেরকে বলে, এই দেখো, দুজন কালো বোন ফ্যাশন কম্পিটিশনে পার্টিসিপেট করতে যাচ্ছে। আরে তোমরা দুজন আমার বিপক্ষে দাঁড়াবে? দিনের বেলা এভাবে স্বপ্ন দেখা ভালো না।
রিয়া, তুমি অনেক বাজে কথা বলছো। কালো রঙে কিচ্ছু হয় না। আমাদের মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, এদের মধ্যে অনেকের গায়ের রং কালো ছিল। আরে দেখো তো ওকে, নিজেকে মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্স ভাবছে। রিয়ার এই কড়া কথা শুনে টিনা প্রচণ্ড উদাস হয়ে যায়। গীতা, আমার মনে হয় না আমাদের এই কম্পিটিশনে পার্টিসিপেট করা উচিত। না টিনা, তুই হার মানিস না। রিয়া আমাদের এই সব কিছু ইচ্ছে করে বলছে, যাতে আমাদের মনের জোর ভেঙে যায়। কিন্তু আমরা এত সহজে হার মানব না। আমাদের কাছে কালো লম্বা ঘন চুল আছে, যা আমাদের সৌন্দর্যকে বাড়ায়। তুই কি মায়ের কথা ভুলে গেলি? হ্যাঁ গীতা, তুই একদম ঠিক বলেছিস। আর রিয়া, তোমার শুধু রং ফর্সা, কিন্তু তোমার মন এক্কেবারে কালো। আর তাছাড়া তোমার চুলও আমাদের মতো লম্বা আর ঘন একদমই নয়। এই দিক থেকে আমরা বলতেই পারি আমাদের সামনে তোমাকে টাকলি লাগে। কি বললি তোরা? কেন, এবার কি কানেও কালা হয়ে গেছো যে শুনতে পাচ্ছ না? টিনার কথা শুনে সবাই ওখানে হাসতে থাকে আর রিয়া ওখান থেকে চলে যায়। সাব্বাস টিনা, তুই তো কামাল করে দিয়েছিস। এইসব তুই কোথায় শিখলি? আরে তোর কি মনে নেই, আমাদের ছোটবেলার বন্ধু ঋতু এইভাবেই তো আমাদের পক্ষ নিত আর অন্যদের কথা শুনিয়ে তাড়িয়ে দিত। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। তারপর ফ্যাশন শো শুরু হয় আর টিনা আর গীতা দুজনেই ফ্যাশন শো জিতে যায়। আমার বিশ্বাস হচ্ছে না গীতা যে আমরা জিতে গেছি। আমি তোকে বলেছিলাম না টিনা যে হার মানিস না। তারপর একদিন টিনা আর গীতার সঙ্গে একজন লোক ওদের কলেজের বাইরে দেখা করতে আসে। আমি আপনাদেরকে কলেজ ফ্যাশন শোতে দেখেছি, প্রচণ্ড ভালো লেগেছিল আপনাদের। আপনারা দুজনেই খুব সুন্দর দেখতে এবং আপনাদের এই লম্বা চুলগুলো সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আপনি কে? আমার নিজের একটা কোম্পানি আছে, সেখানে অ্যাডের জন্য আপনাদেরকে আমি রাখতে চাই। তারপরে আপনারা আমার জন্য মডেলিংও করতে পারেন। এই অফারটা শুনে টিনা আর গীতা প্রচণ্ড খুশি হয়ে যায় আর ওরা এই অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর বাড়ি গিয়ে নিজের মা বাবাকে ওরা সব কথা বলে। সাব্বাস মেয়েরা, আমি তোদের নিয়ে গর্বিত। আমি ঠিক জানতাম যে তোরা দুজন একদিন আমাদের নাম উজ্জ্বল করবি। হ্যাঁ আমার মেয়েরা, আমিও প্রচণ্ড গর্বিত। তারপর টিনা আর গীতা প্রচণ্ড ফেমাস হয়ে যায়। তারপরে এক বড় লোক এবং ভালো বাড়ির ছেলের সঙ্গে ওদের বিয়ে হয়ে যায়। বিয়ের দিন আমরা তো জানতাম দিদি যে আমাদের দুই মেয়ে আমাদের নাম উজ্জ্বল করবে। হ্যাঁ, দুজনেই এত ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি তো অন্যদের কথায় কোনোদিনই নিজের বাচ্চাদের যোগ্যতার উপর সন্দেহ রাখিনি, আর না তো ওদের গায়ের রঙকে ওদের সফলতার মাঝে এনেছি। যদি সেই সময় আমি সবার কথা শুনতাম, তাহলে আমার বাচ্চারা আজ এত সফল হতো না। দিদি, আসলে হ্যাঁ, তোমরা সবাই ভালো করে খেয়ে যেও। আমি এখন যাই। এইটা বলেই শালু ওখান থেকে চলে যায়। তারপর থেকে টিনা আর গীতা দুজনে আনন্দে সংসার করতে থাকে।